আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সোমবারেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তিনি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান সহ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাচ পরিধান আনুষ্ঠানিকতায় অংশ নেন। এছাড়া দিনের কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে একটি সৌজন্য বৈঠক ও চীনের রাষ্ট্রদূতের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। কৃষক কার্ড সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে দিনের প্রধান কর্মসূচিতে। সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষ হয়েছে কিনা, আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে জানাবেন? সিনথিয়া, আসলে আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:30টায় কিন্তু সচিবালয়ে কিন্তু প্রবেশ করেন। তার আগে কিন্তু তিনি প্রথমবারের মতো সেনানিবাসে কিন্তু তিনি তার যেই নির্ধারিত যে দপ্তর সেখানে তিনি কিন্তু অফিস করেছেন। বলে রাখি যে সচিবালয়ে আজকে তার যে কর্মসূচি, সচিবালয়ের প্রথম কর্মসূচির মধ্যে কিন্তু রয়েছে চীনের যে রাষ্ট্রদূত তার সাথে একটি বৈঠক। আমরা এখন পর্যন্ত এই বৈঠকটি কিন্তু প্রায় 30 মিনিটের মতো হয়েছে। বৈঠকটি শুরু হয়েছে, এখনও বৈঠকটি চলছে। আমরা বিশ্বস্ত সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে আসলে সর্বপ্রথম চীনে যে আনুষ্ঠানিক একটি সফরের জন্য কিন্তু একটা আমন্ত্রণ জানানোর কথা রয়েছে চীনের পক্ষ থেকে। আছে কিন্তু চীনের রাষ্ট্রদূত সেটি কিন্তু তাকে আমন্ত্রণটি জানাচ্ছেন অথবা জানাবেন। আমরা এইটুকু আসলে জানতে পেরেছি, কারণ প্রথম যাতে চীন এবং বাংলাদেশের ব্যবসায়িক পারস্পরিক সম্পর্ক যেই সম্পর্ক উন্নয়নের পাশাপাশি যে দুই দেশের যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক কাঠামোর যে চুক্তি, সেই বিষয়গুলোকে আবার সামনের দিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো আসলে এখানে আলোচনা হতে পারে। পরবর্তীতে আরেকটি আলোচনা আছে এখানে, সেটি হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার বিষয়ে। তো জনপ্রশাসন সংশ্লিষ্ট যে মন্ত্রী রয়েছেন এবং তার যে জনপ্রশাসন উপদেষ্টা সবাই কিন্তু প্রবেশ করেছেন। পরবর্তী সেই মিটিংটি হবে। এছাড়াও কিন্তু আমরা জানি যে বিএনপি সরকারের যে নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই ইশতেহার অনুযায়ী কিন্তু একটি কৃষকদেরকে কিন্তু একটি কৃষক কার্ড দেওয়ার তাদের কথা। কারণ কৃষকরা যাতে তাদের এই যে কৃষিকাজের ভরণ পোষণ পাশাপাশি সার থেকে সর্বমূল্য সব কিছু পায়, সেই লক্ষ্যে যে কৃষকদের প্রণোদনার উৎস হিসেবে কিন্তু একটি কৃষি কার্ড দেওয়ার কথা। সেই কৃষি কার্ডগুলো কীভাবে দিতে পারে অথবা কী প্রক্রিয়া সেটি দেওয়া যায়, সেই বিষয়টির একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে আসলে আমরা জানতে পারবো যে আসলে কোন প্রক্রিয়া কবে থেকে কৃষক। আমরা জানি যে এর আগে সরকার যে তাদের যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টি, এর মধ্যে কিন্তু ফ্যামিলি কার্ডের সংক্রান্ত একটি কমিটি হয়েছে। সেই কমিটি যাচাই বাছাই করে ঈদের আগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করবে। এবং কৃষি কার্ডের বিষয়টি হয়তো আজকে একটি সিদ্ধান্ত আসতে পারে কবে নাগাদ থেকে কৃষির কার্ডকে দেওয়া শুরু হতে পারে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বিএনপি সরকার উল্লেখ করে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে। সকালে রাজধানীর নয়াপল্টনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মহাসচিব। নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই নতুন দায়িত্ব দেওয়া হয়। এর আগে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য গত 2024 সালের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম আর মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শওকত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। নড়াইলশিঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় 4 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর উপজেলার সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সিংগাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়েরের লোকজন এই হামলা চালান বলে প্রাথমিকভাবে জানা যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও পুলিশের কড়া নজরদারি রয়েছে। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে মোবাইলে লুডো খেলা নিয়ে কিশোরদের দ্বন্দ্বের জেরে একজন কৃষক নিহত হয়েছেন। সবাই এসে মারিছে। এরা রাশেপাটে গুলি আছে, গুলি মানে মরার পরে লাস্টে ওরা গুলির চিহ্ন না থাকার কারণে ওরা মেলাতে কুমায় পেট ফেলে হয়ে গেছে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে তৃতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। 1 ট্রাইব্যুনালে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও এ ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় হবে সাফাই সাক্ষ্য গ্রহণ। সকালে এসব মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তা সহ মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম। বিক্রেতা সহ সরবরাহকারীরা অভিযোগ দিচ্ছেন পণ্যের কম সরবরাহ নিয়ে, তবে বাজার ঘুরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পণ্যের পসরা সাজিয়ে বসলেও বিক্রেতারা হাঁকাচ্ছেন বাড়তি দাম। দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলাগুলোতে দেখা যাচ্ছে প্রায় একই চিত্র। কোথাও কিছু পণ্যের দাম শিথিল হলেও বাকি পণ্যের দাম নাগালের বাইরে। এদিকে কিছু কিছু বাজারে মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। এতে নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দামে দেখা দিয়েছে কিছুটা পরিবর্তন। তবে সাধারণ ক্রেতারা অভিযোগ করে বলেন, মনিটরিং পর্যন্ত ততক্ষণ ব্যবসায়ীরা ঠিক থাকলেও মনিটরিংয়ের পরে ব্যবসায়ীরা আবার আগের অবস্থায় ফেরত যান। সাধারণ ক্রেতাদের দিকে তাকিয়ে যদি মনে করেন যে একটু মনিটরিং ব্যবস্থাটা করে, আশা করি মনে হয় দেশের জন্য এবং ইসের জন্য ভালো হবে। আগে ছিল যে কলা 5 টাকা, পিস 8 টাকা। দর্শক, ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহের বাজারে নিত্য পণ্যের পাশাপাশি ফলের দাম কেমন দেখছেন? বাজার মনিটরিং কি হচ্ছে কিনা জানাবেন। আচ্ছা, ময়মনসিংহ শহরে কিন্তু আমি এখন ময়মনসিংহ শহরের সবচেয়ে বড় যে বাজারটি রয়েছে মেছুয়া বাজার, সেখান থেকে আমি কথা বলছি। এখান থেকেই কিন্তু সবচেয়ে মানুষ পাইকারি এবং খুচরা বড় আকারে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। তবে আমি দেখেছি যে রোজা শুরুর আগেই কিন্তু প্রতি বছর নিত্য পণ্যের বাজারে একটা উত্তাপ শুরু হয়। এবারও কিন্তু হয়েছে যে বড় ধরনের একটা উত্তাপ তৈরি হয়েছে, যেমন লেবু, কলা, ডিম, মুরগি, মাছ,
পেঁয়াজ এবং শসার ক্ষেত্রে এবং বেগুনের ক্ষেত্রে, এবং সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রতিটি পণ্যই কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। যেমন লেবু কিন্তু আজকে 5 রোজা চলছে, 2-3 রোজার সময় কিন্তু লেবু 100-150 টাকা হালিতে বিক্রি হচ্ছে, এবং সেই লেবু কিন্তু এখন 60 থেকে 70 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু কলার দামটা একটু বেশি, যার ফলে কিন্তু সবাই কলা কিনতে পারছে না। এবং মাছের দামও কিছুটা কমে থাকলেও ডিমের দাম কিন্তু একটু বেশি আছে, এবং সয়াবিন তেলের দামটাও একটু বেশি। তবে সবকিছু ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের এখন একটা স্বস্তিতে ফিরে এসেছে। লেবু, শসা, বেগুন এগুলির ক্ষেত্রে কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করছে, এবং দিন দিন কিন্তু এটা আরো স্বাভাবিক পর্যায়ে আসবে বলে জানিয়েছেন ময়মনসিংহের যে ব্যবসায়িকরা আছে সেই ব্যবসায়িকরা। এবং তদারকির কথা বললে কিন্তু ময়মনসিংহের জেলা প্রশাসন কিন্তু এই বাজারে একাধিকবার তদারকি করেছেন, এবং বিভিন্ন টিম কিন্তু তদারকিকে কাজ করছে। তবে এই ছিল ময়মনসিংহ থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ। রমজান উপলক্ষে সব পণ্যে 1 টাকা করে লাভ কম করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। দুপুরে কারওয়ান বাজারে ইসলামিয়া শান্তি সমিতিতে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম মিলন। এক একটা ট্রাকে, বাসে, বিভিন্ন ট্রাকে বিভিন্ন জায়গায় ব্যবসা করছেন, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ওই টাকাটা পণ্যের উপরে তারা আপনার ধরে, জোর জবরদস্তি করে জিনিসের দাম কমানো যাবে না। আমাদের ব্যবসায়ীদেরকে যেসব কারণে জিনিসের দাম বাড়ছে সেগুলো দূর করতে হবে, এবং আই ওয়ান্ট টু কনভিন্স মাই ব্রাদার যাতে করে তারা দাম কমানো আর কি। আমি আশা করি তারা আমার ডাকে সাড়া দিবেন। চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। এতে 3 জনের দেহ শতভাগ ও 1 জনের 80% পুড়ে গেছে। ভোর 4টার দিকে হালি শহরের এইচ ব্লকের একটি আবাসিক 6তলা ভবনের 3য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোর 5টার দিকে সেহরি শেষে নামাজে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনেন স্থানীয়রা। মুহূর্তেই আগুনে পড়ে যায় হালি শহরের এইচ ব্লকের 6তলা ভবনের 3য় তলা। ওনারা ঘুম থেকে উঠে স্যারি করছে, স্যারি করার পরে পানি খাবে রুমের দিকে ঢুকতেছে, হঠাৎ নাকি একটা বিকট সাউন্ড শুনছে। ওই সাউন্ডের সাথে দেখে যে চারিদিকে পুরো আগুন ধরে গেছে। লিফটের দরজা, বাসার দরজা সামনাসামনি ছিল, যার কারণে লিফটে গ্যাস জমে গেছিল, নাকি লিফট বাস্ট হয়ে আগুন ঢুকে গেছে ভিতরে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করেন দগ্ধ হওয়া একই পরিবারের 9 সদস্যকে। এরপর নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ভয়াবহ বিস্ফোরণে 3 জনের দেহ শতভাগ, 1 জনের 80% ও 2 জনের 45 ও 25% জ্বলে গেছে। আমাদের কাছে 9 জন রোগী আসছে। 100% বার্ন হচ্ছে 3 জন, 80% 1 জন, 45% 2 জন, আর 3 জন বাচ্চা রোগী, 2 জনের 20%, 1 জনের 25%। আর অবস্থা সবারই আশঙ্কাজনক, যেহেতু পোড়ার পরিমাণ অনেক বেশি, এই জন্য সবার অবস্থায় আসলে আশঙ্কাজনক। এই মুহূর্তে আমরা আসলে ভালো কিছু বলতে পারছি না যে কেউ সুস্থ হয়ে যাবে বা কতটা ইমপ্রুভ করবে, আমরা এখনই কিছু বলতে পারছি না। সাকিব আল হাসান, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।